হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 12 নম্বর ক্লাস, যেটি 5ই ফেব্রুয়ারি 2021 সালের প্রথম শিফটে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর বন্ধুরা, আমি কিন্তু 10 নম্বর সেট পর্যন্ত পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফ পাওনি, তো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। GSAT-12 হলো একটি ড্যাশ উপগ্রহ, যেটি PSLV C-17 রকেট দ্বারা শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তো দেখো, PSLV এর সম্পূর্ণ নাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। আর GSAT-12 হলো একটি যোগাযোগ সংক্রান্ত উপগ্রহ, যা শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল PSLV C-17 রকেট দ্বারা। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও সংগ্রহ করোনি, তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের পিডিএফটা সংগ্রহ করে নেবে। চলো নেক্সট প্রশ্ন। কে জুন 2019-এ অস্ট্রাভাতে গোল্ডেন স্পাইক IAAF ওয়ার্ল্ড চ্যালেঞ্জ অ্যাথলিটে দ্রুততম 300 মিটার দৌড়ে রেকর্ড গড়লেন? তো দ্রুততম 300 মিটার দৌড়ে রেকর্ড গড়লেন তিনি হলেন শাওনা মিলার উইবো। শাওনা মিলার উইবো। নিচের কোন ব্যক্তি সেতার বাজান না? তো দেখো, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাজায়, অনুষ্কা শঙ্কর সেতার বাজায়, ওস্তাদ বিলায়েত খান তিনিও সেতার বাজান। তো সেতার বাজান না হলেন পণ্ডিত শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা তিনি একজন সন্তুর বাদ্যযন্ত্র বাদক, ঠিক আছে, ব্যক্তি বা শিল্পী। তো সন্তুর বাজানকে পণ্ডিত শিবকুমার শর্মা। আন্দামান নিকোবর দ্বীপের সরকারি পাখি কোনটি? তো আন্দামান নিকোবর দ্বীপের সরকারি পাখি হলো উড পিজিয়ন বা বন কপোত। উড পিজিয়ন বা বন কপোত হচ্ছে আন্দামান নিকোবরের সরকারি পাখি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি রাজধানী। কে 1875 সালে কলকাতায় ইস্ট ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন? 1875 সালে কলকাতায় কে কে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ তিনি 1875 সালে কলকাতায় ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন আইন যা পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে না? তো বন্ধুরা, তোমাদেরই বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে। ঠিক আছে, ভিডিওটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন আইন যা পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে না? তো দেখো, বন সংরক্ষণ আইন 1980, এটা কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে। পাবলিক দায়বদ্ধতা বিমা আইন বা দ্য পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991, এটাও কিন্তু পরিবেশ সংক্রান্ত নিয়ে সুরক্ষা নিয়ে কাজ করে। দ্য ওয়াটার অ্যাক্ট
1977 বা জল আইন 1977, এটাও কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে। তো পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে না হচ্ছে বন্দর আইন সংশোধনী আইন 1997, বন্দর আইন সংশোধনী আইন 1997, দ্য পোর্ট ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997, ঠিক আছে, দ্য পোর্ট লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997, এটি কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে না। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি গুজরাটে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার নিদর্শন? নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি গুজরাটে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার নিদর্শন? তো সঠিক উত্তর হবে ধোলাবিরা। ধোলাবিরা এটি হরপ্পা সভ্যতার একটি নিদর্শন যা গুজরাটে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। তো গুজরাটে যেটা আরেকটা আবিষ্কার লোথাল, ঠিক আছে, লোথালও কিন্তু একটা বন্দর যেটা গুজরাটে আবিষ্কার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সক্রিয় আগ্নেয়গিরি ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস নামে পরিচিত? তো ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট ঘর নামে পরিচিত স্ট্রমলি, ঠিক আছে, স্ট্রমলি এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি যেটা ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ড্যাশ আইনের বিরুদ্ধে প্রতিবাদের সরাসরি ফল, ঠিক আছে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের। তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে? তো সঠিক উত্তর হবে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, ঠিক আছে। রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কত সালে? 1919 সালের 13ই এপ্রিল, ঠিক আছে, 1919 সালের 13ই এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। কার নির্দেশে? জেনারেল আর ডায়ারের নির্দেশে। জেনারেল আর ডায়ারের নির্দেশে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। ড্যাশ মানুষের ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসাবে পরিচিত? কোনটি? তো সঠিক উত্তর হবে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটি মানুষ ব্যবহার করে এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসাবে পরিচিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস? ভারতের বিদ্যুৎ উৎপাদন হয় সবথেকে বেশি কিভাবে? তো সঠিক উত্তর হবে তাপ শক্তি। ভারতের যে বিদ্যুৎ উৎপাদন হয় তার বেশি বা প্রধান উৎস হচ্ছে তাপ শক্তি, ঠিক আছে। এছাড়াও সৌরশক্তি থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, জলবিদ্যুৎ থেকেও বিদ্যুৎ উৎপন্ন হয় এবং পারমাণবিক শক্তি থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু বিদ্যুতের প্রধান উৎস হচ্ছে এই তাপ শক্তি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল, ঠিক আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল হ্যারোল্ড ডোমার মডেল, ঠিক আছে। হ্যারোল্ড ডোমার মডেল ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মডেল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষির উপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জোর দেওয়া হয়েছিল। আর পিসিচন্দ্র মহলানবিশ মডেল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে। পিসিচন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল। কোন সালে তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়?
ভারতীয় জাতীয় কংগ্রেস একটি চরমপন্থী এবং নরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়েছিল। এটি কোন অধিবেশনে? কংগ্রেসের সুরাট অধিবেশনে, যেটা হয়েছিল 1907 সালে। কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। আর এই অধিবেশনে সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ ছিলেন এই সুরাট অধিবেশনের সভাপতি। মৃদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নেক্সট প্রশ্ন, মৃদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ুর একটি জাতীয় উদ্যান হল মৃদুমালাই। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের ধার্য করা কর? ঠিক আছে, তো নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকার ধার্য করতে পারে? তো সঠিক উত্তর হবে মদের উপর আবগারি শুল্ক। মদের উপর আবগারি শুল্ক এই করটি রাজ্য সরকার ধার্য করতে পারে। ঠিক আছে, তো মদের উপর আবগারি শুল্ক হচ্ছে রাজ্য সরকারের ধার্য করা করের উদাহরণ। ড্যাশ হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে একই বস্তুর দুটি ভিন্ন আলোকচিত্র একসাথে দেখা যায়। তো যন্ত্রটি কি? তো যন্ত্রটির নাম হচ্ছে স্টেরিওস্কোপ। এই স্টেরিওস্কোপ এই যন্ত্রের সাহায্যে একই বস্তুর দুটি ভিন্ন আলোকচিত্র একসাথে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস স্কিম এটি ড্যাশের সাথে সম্পর্কিত যা কারিগরদের সহায়তা করেছিল। তো মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস স্কিম এটি কিসের সাথে সম্পর্কিত? তো এটি কিন্তু হস্তশিল্পের সাথে সম্পর্কিত, হস্তশিল্পের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, চলো নেক্সট। 2020 সালে সেপ্টেম্বরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? তো 2020 সালে সেপ্টেম্বরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হয়েছিলেন অভিক সরকার। ঠিক আছে, অভিক সরকার হয়েছিলেন পিটিআই এর চেয়ারম্যান। কোন যোজনাটি সমস্ত গ্রামে পানীয় জল সরবরাহ নিশ্চিত করার জন্য 2002 সালে শুরু হয়েছিল? তো নিম্নলিখিত কোন যোজনাটি সমস্ত গ্রামে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে 2002 সালে শুরু হয়েছিল? তো এটি হচ্ছে সজল ধারা যোজনা। সজল ধারা যোজনা, যার লক্ষ্য ছিল সমস্ত গ্রামে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন? ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যিনি প্রথম ভারতীয় যে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদান করেছিলেন। আইএনএস সর্দার প্যাটেল নৌঘাঁটি কোথায় অবস্থিত? আইএনএস সর্দার প্যাটেল নৌঘাঁটি অবস্থিত পোরবন্দরে। গুজরাটের পোরবন্দরে আইএনএস সর্দার প্যাটেল নৌঘাঁটি অবস্থিত। কে মহাত্মা গান্ধীকে ভিক্ষুকের পোশাকে মহান আত্মা বলে বর্ণনা করেছিলেন? মহাত্মা গান্ধীকে কে ভিক্ষুকের পোশাকে মহান আত্মা বলে বর্ণনা করেছিলেন? তো বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বর্ণনা করেছিলেন মহাত্মা গান্ধী সম্পর্কে ভিক্ষুকের পোশাকে মহান আত্মা। ড্যাশ হলো ভারতে তৈরি প্রথম দেশীয় যুদ্ধজাহাজ। নিম্নলিখিত কোনটি ভারতে তৈরি প্রথম দেশীয় যুদ্ধজাহাজ? তো সেটা হচ্ছে আইএনএস গোদাবরী। আইএনএস গোদাবরী হলো ভারতে তৈরি প্রথম দেশীয় যুদ্ধজাহাজ। পরবর্তী প্রশ্ন,
স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা কোন ভারতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানদের আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছে? ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কোন ভারতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানদের আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছে? তো সঠিক উত্তর হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। ঠিক আছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর প্রধানদের আর্থিক ক্ষমতা বাড়িয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক শক্তি বিভাগ প্রশাসনের কোন মন্ত্রণালয়ের অধীনে? পারমাণবিক শক্তি বিভাগ এটি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে পারমাণবিক শক্তি ও প্রশাসনিক বিভাগ। ফরটার্ন, ফরটার্ন এটা কি? ফরটার্ন হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বা ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ফরটার্ন। কোন গ্যাসটি লাফিং গ্যাস নামেও পরিচিত? তো লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে যাকে বলা হয় লাফিং গ্যাস। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড যেটি লাফিং গ্যাস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো ভারতের একটি বিজ্ঞাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? তো কোনটি ভারতের বিজ্ঞাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? তো বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, পাসমারি এবং অগস্ত্যমালাই। ঠিক আছে, এগুলো কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। কিন্তু নল্লামালাই এটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। 10 কুমার চরিত বা টেলস অফ 10 প্রিন্সেস, 10 কুমার চরিত বা টেলস অফ 10 প্রিন্সেস এটি কে রচনা করেছেন? তো এটি রচনা করেছেন ডন্ডি। ডন্ডি এটি লিখেছেন 10 কুমার চরিত। নিচের মধ্যে কাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়? তো সঠিক উত্তর হবে স্যার টিমোথি জন বার্নার্স-লি। স্যার টিমোথি জন বার্নার্স-লি, যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়। কোন সংস্থাগুলি ইউরোপে জুড়ে চলাফেরা করা শিশুদের এবং পরিবারের সুরক্ষা বাড়াতে ব্লু ডট হাবস চালু করেছেন? তো ইউরোপ জুড়ে শিশুদের চলাফেরা করা এবং পারিবারিক বা পরিবার সুরক্ষা রাখতে ব্লু ডট হাব চালু করেছে ইউনিসেফ এবং ইউএনএইচসিআর। ইউনিসেফ এবং ইউএনএইচসিআর এই দুটো সংস্থা এই ব্লু ডট হাবস চালু করেছে। কোন ভারতীয় সংস্থা সূর্যলোক থেকে জ্বালানি তৈরি করার জন্য একটি কৃত্রিম পাতা তৈরি করেছে? কোন ভারতীয় সংস্থা সূর্যলোক থেকে জ্বালানি তৈরি করার জন্য একটি কৃত্রিম পাতা তৈরি করেছে? সেটা হচ্ছে CSIR বা দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঠিক আছে, দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই সংস্থা সূর্যলোক থেকে জ্বালানি তৈরি করার জন্য একটি কৃত্রিম পাতা তৈরি করেছে। গডউইন এস্টিন বা K2 এর উচ্চতা কত মিটার? তো গডউইন এস্টিন বা K2 এর উচ্চতা হচ্ছে 8611 মিটার। 8611 মিটার। নিচের কোনটি জল পরিশোধনের জন্য ব্যবহার করা যেতে পারে? নিচের কোনটি জল পরিশোধনের জন্য ব্যবহার করা যেতে পারে? তো সঠিক উত্তর হবে ফিটকিরি। ফিটকিরি জল পরিশোধনের জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কে পদ্মভূষণে ভূষিত প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম নৃত্যশিল্পী? পদ্মবিভূষণে ভূষিত প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম নৃত্যশিল্পী হচ্ছে সোনাল মানসিং।
সোনাল মানসিং, যিনি প্রথম মহিলা ভারতনাট্যম নৃত্যশিল্পী, যিনি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। আর ভারতনাট্যম নৃত্য কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রজাতন্ত্রী হওয়ার কারণ হলো কি? তো ভারতীয় সংবিধান প্রজাতন্ত্র হওয়ার কারণ হচ্ছে এটি একটি নির্বাচিত সংসদ ব্যবস্থা। ঠিক আছে, নির্বাচিত সংসদ ব্যবস্থা। তো এই যে জনগণের ভোটে কিন্তু এই সংসদ নির্বাচিত হন, তো এটা কিন্তু একটি প্রজাতন্ত্র হওয়ার প্রধান কারণ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ। জয় হিন্দ।